যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশ্যাল রিসার্চ করতেছি, এই জন্য সোশ্যাল থিওরিটাকেও আলাদা করেছেন। সোশ্যাল থিওরিকে কি বলেছেন? যে সিস্টেম অফ ইন্টার কানেক্টেড আইডিয়াস, ডেফিনেটলি আন্তঃসম্পর্কিত কিছু আইডিয়ার সিস্টেম। সিস্টেম জিনিসটা তোমরা জানো, তারপরে বলছি সিস্টেম হলো একটা হোল জিনিস। আমরা সিস্টেমের অর্থ পদ্ধতি হিসাবে নেই, তাহলে অর্থটা ভুল হবে। যদি অনেকে বলে সিস্টেমের অর্থ মানে পদ্ধতি, সিস্টেমেটিক সেটা যদি বলি, হ্যাঁ পদ্ধতিগত পথে, মানে একটা খুবই নির্ধারিত পথে সেটা হতে পারে, কিন্তু সিস্টেম শব্দটার মূল অর্থ হলো একটা গোটা বিষয়। তো এক্ষেত্রে সোশ্যাল থিওরিতে যেটা বলেছে যে সেটা হলো সিস্টেম অফ ইন্টার কানেক্টেড, আন্তঃসম্পর্কিত বিভিন্ন সম্পূর্ণ রূপ, পরিপূর্ণ রূপ। ইট কনডেন্সেস এন্ড অর্গানাইজেস নলেজ, এটা একত্র করে এবং অর্গানাইজ করে নলেজ অ্যাবাউট দ্য সোশ্যাল ওয়ার্ল্ড, সামাজিক পৃথিবী সম্পর্কে আমাদের যে নলেজ সেটাকে অর্গানাইজ। তো we can also think of it as a type of systematic storytelling. এটা শুধুমাত্র স্টোরি টেলিং না, আবার বাড়িয়ে একটু বলেছেন যেটা হলো এ টাইপ অফ সিস্টেমেটিক স্টোরি টেলিং, যে সিস্টেমেটিক স্টোরি টেলিং এর একটা টাইপ, একটা বিষয় that explains how some aspects of the social world works and why, কিভাবে সামাজিক পৃথিবীর এই বিষয়গুলো করে এবং কেন করে। থিওরিগুলো পরিশেষে বলা হয়েছে কখনো স্ট্যাটিক না, বরং আমরা কনস্ট্যান্টলি ওল্ডার থিওরিকে মডিফাই করে নতুন থিওরি ডেভেলপ করি। তো মোটামুটি থিওরি সম্পর্কে প্রাথমিক ধারণা এতটুকুই। তার বইয়ের মধ্যে সোশ্যাল থিওরি এবং আইডিওলজি দুটোকে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করেছেন, যদিও এই ব্যাখ্যাগুলোর মধ্যে একদম সবকিছু যে মেনে নিয়েছি তা না, তবে মনে রাখার জন্য, থিওরিকে বোঝার জন্য আইডিওলজির সাথে এর তফাৎ কোন জায়গায় সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। কিন্তু আবার সাথে সাথে এই কথাও চিন্তা করতে হবে, যদিও নিউম্যান সাহেব লিখেছেন আমেরিকাতে এই বই, আইডিওলজির সাথে সোশ্যাল থিওরির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ওনার লেখার মতো অনেকটা ক্ষেত্রে নাও হতে পারে, কিংবা হতেও পারে তার চেয়ে বেশি হতে পারে। তো আমরা এই অংশের মধ্যে এই জিনিসটুকু দেখার চেষ্টা করব। 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ সরি, আমি একটু ওই পাশে গিয়েছিলাম, ডিজিটাল যুগ, আমার মেয়ের ক্লাস শুরু হয়েছে আজকে। সেটা সাউন্ড ঠিক করে আসলাম। এখন কতটুক পড়াশোনা হবে আল্লাহ তাআলাই ভালো জানে। যাই হোক, আমরা আবার আমাদের জায়গা মতো চলে আসি। আমরা ছিলাম সোশ্যাল থিওরি ভার্সাস আইডিওলজি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন ওই যে বলছি বইয়ের সাথে নিউম্যানের কথা, তবে আমাদের জেনে রাখা প্রয়োজন। কেন জেনে রাখা প্রয়োজন? কারণ আমরা যখন গবেষণা করব তখন আমি থিওরি ব্যবহার করব। থিওরি ব্যবহারের সময় অনেক আইডিওলজি আমার সাথে কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে পড়বে, অনেক আইডিওলজি আমার সাথে একমত হবে না, মধ্যে আইডিওলজির কাছে বায়াসড হয়ে যাব, না আমি থিওরিকে ব্যবহার করে সামনে এগিয়ে যাব, সেটা আমাকে রিসার্চিং থিওরি পথ দেখাবে। আবার এমনও হতে পারে যে আইডিওলজি
গবেষণাটা শেষ করবো সেটা হতে পারে। হ্যাঁ, এই জন্য আইডিওলজি যে গবেষণার অংশ কিংবা আইডিওলজিকে যে আমি ব্যবহার করব না সেটাও বলা যাবে না। যেমন আমরা দেখেছি, তোমরা মনে আছে কিনা জানি না, আমরা যখন প্রথমে পড়েছিলাম যে সোশ্যাল রিসার্চের সাথে অন্যান্য অনেকগুলো বিষয় যেগুলো মাঝে মাঝে কনফ্লিক্টিং অবস্থার মধ্যে পড়ে, যেমন তার মধ্যে আমরা দেখেছিলাম কমন সেন্স, তারপর আরো অনেক বিষয়। এক সময় বিশেষ করে যারা পজিটিভিস্ট তারা বলেছে যে কমন সেন্সকে আমরা ব্যবহার করব না, মধ্যে আনবো না, কিন্তু আমরা এর পর্ব বলবো দেরকে যারা ক্রিটিসাইজ কথা বলবো, তখন হয়তো দেখতে পাবো যে তারা এমন অনেক নিয়ে এসেছেন যেটা আসলেই যৌক্তিকতার সাথে আনা যায়, এবং তো সেজন্য আমাদের সবকিছুই জেনে রাখতে হবে। সোশ্যাল সায়েন্টিফিক থিওরির সাথে আইডিওলজির তফাৎ কিংবা মোরাল রিলিজিয়াস ডক্ট্রিনের তফাৎ কোন কোন জায়গায় তাদের আইডিওলজিকে আসলে কি বলা হয় বলেছেন, আইডিওলজি হলো নন সায়েন্টিফিক কোয়াসি থিওরি, এবং ভ্যালুস। হ্যাঁ, আইডিওলজি কখনো কখনো পলিটিক্যাল ভ্যালুস এর উপরে ভিত্তি করে তৈরি হয়, কখনো কোনো ধারণার উপরে তারপরে বিভিন্ন কনসেপ্টের যে রিলেশনশিপ সেটার উপরে ভিত্তি করে তৈরি হয়, এবং ব্যাখ্যার উপরে ভিত্তি করে আইডিওলজিটা তৈরি হয়। আইডিওলজিকে বলা হয়েছে ক্লোজড সিস্টেম দ্যাট রেজিস্ট চেঞ্জ। তোমরা সিস্টেম পড়েছো নাকি না সামনে পড়বা? সিস্টেম সম্পর্কে তোমাদের জানা আছে? জি স্যার, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম। সিস্টেম তো তোমরা জানোই তাহলে, যে যেটা রেজিস্ট চেঞ্জ, পরিবর্তনকে রেজিস্ট করে, বাধা দেয়, পরিবর্তন সে চায় না। কিন্তু ওপেন সিস্টেম তো আইডিওলজিকে ক্লোজড সিস্টেম হিসেবে, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় আইডিওলজি ওপেন হয়ে যায়, কারণ আইডিওলজির মধ্যে তফাৎ আছে। একজন এক আইডিওলজিতে বিশ্বাসী, কিন্তু সে ওই আইডিওলজির উপরে হয় না, সে লিবারেল হয়, কিন্তু আমরা ক্লোজড সিস্টেম পারি না। ক্লোজ সিস্টেমের মধ্যে তখনই আমরা কাউকে ফেলতে পারি যখন কেউ কেউ আইডিওলজিতে বিশ্বাসী হয়। হলো যে কমন বিশ্বাস, কমন ফেইথ, একটা হলো রেডিক্যালিজম। এক্সট্রিমিস্ট যখন মানুষ হয়, পলিটিক্যাল আইডিওলজি হতে পারে কিংবা রিলিজিয়াস আইডিওলজি হতে পারে, সেই জায়গাতে গিয়ে আমরা ডেফিনেটলি আইডিওলজির সাথে যে আমরা বলে দিতে পারবো। কিন্তু যদি যে কেউ কোনো আইডিওলজি ধারণা করে, সেটা পলিটিক্যাল হতে পারে, রিলিজিয়াস হতে পারে, ফ্যামিলি রিলেটেড হতে পারে, কিংবা তার ট্রাইবাল হতে পারে, যে কোনো ধরনের আইডিওলজিকে সে ধারণ করে, কিন্তু এই আইডিওলজিকে ধারণ করার সাথে সাথে সে কিংবা কনফ্লিক্টিং আইডিওলজি যেগুলো আছে সে সম্পর্কেও তার ধারণা কমন থাকে, পজিটিভ থাকে, তখন আমরা সেটাকে খুব একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্যে হয়তো ফেলতে পারি না। কিন্তু যদি এমন এক্সট্রিমিটি থাকে, কি বলে, মানে রেডিক্যাল অবস্থা থাকে, ডেফিনেটলি সে আইডিওলজি থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ ওই আইডিওলজি নিয়ে যদি কেউ কোনো গবেষণা করে তাহলে তার গবেষণার একমুখী হবে, সেটা কোনো গবেষণা হবে না। এই জন্য আইডিওলজির সাথে আমাদেরকে জেনে রাখতে হবে। নাম্বার 1 হলো সার্টেইনটি অফ আনসার। উনি এক্ষেত্রে বলেছেন যে অনেক লোক আইডিওলজিকে মনে করে, আইডিওলজিকে গ্রহণ করে নেয় ট্রুথ আনসার দেয়। হ্যাঁ, আইডিওলজি সবসময় একদম অ্যাবসলিউট অবস্থাটাকে বলে দেয়, যে হ্যাঁ সত্যি, কিছু একটা আনসার দিয়ে দেয়। এবং আইডিওলজি গুলো জনগণকে একটা অ্যাসিওরেন্স দিয়ে থাকে, একটা
একটা সেন্স অফ সিকিউরিটি দিয়ে থাকে। আর তার বিপরীতে সোশ্যাল সায়েন্টিফিক থিওরির ব্যাপারে যে কথা বলা আছে সেটা হলো আনসার দেয়, আনসার্টেনটির উপরেও আহ, কি বলে দেয় যে আনসার্টেনটি হতে আনসার্টেন যে সার্টেন না। যেমন আমরা এটা জানি যে সোশ্যাল সায়েন্সের কোনো গবেষণা অনেক ক্ষেত্রে বলেই দেয় যে এই গবেষণার মধ্যে এতটুকু আনসার্টেনটি আছে। তো এক্ষেত্রে জনগণ যদিও আইডিওলজির উপরে অনেকে তার বিশ্বাসটা মজবুত রাখে, আইডিওলজির উপরে সে কোশ্চেন করতে পারে না, সে বিশ্বাসের উপরে থাকে, কিন্তু সোশ্যাল সায়েন্স আমাদের কাছে কি চায়? টলারেন্স ফর এম্বিগুইটি। হ্যাঁ, এম্বিগুইটি থাকতে পারে, অস্বচ্ছতা থাকতে পারে, কিন্তু সেটাকে আমি টলারেট করে নিব। আমার মধ্যে টলারেন্স, আমি বারবার প্রশ্ন থাকবে, কিন্তু তারপর প্রশ্ন করে আমার সন্দেহ দূরীকরণের চেষ্টা করব। সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্দেহ আমি দূরীকরণের চেষ্টা করব। এইটা একটা দিক থেকে পার্থক্য দেখিয়েছে। আরেকটা হলো টাইপ অফ নলেজ সিস্টেম ডিফার্স। নলেজ সিস্টেমের যে টাইপটা সেটাও ডিফার করে। যেমন প্রথমে বলেছে আইডিওলজি অফার করে ক্লোজড সিস্টেম অফ নলেজ দ্যাট চেঞ্জেস লিটল। আইডিওলজি সবসময় আমাদেরকে একটা ক্লোজড সিস্টেম, যে হ্যাঁ এই আইডিওলজিতে বিশ্বাসী, এর বাইরে যায়, যেটা খুব সামান্যই পরিবর্তন হয়। এবং আইডিওলজি সমস্ত আনসার আছে, এটাকে ইমপ্রুভমেন্ট করার দরকার নাই, এটার কাছে সমস্ত আনসার চলে আসছে। কিন্তু নলেজ সিস্টেম, এবং যেটা সব, তো সায়েন্স আমাদেরকে এক ধরনের নলেজ দেয়, আইডিওলজি আমাদেরকে অন্য ধরনের নলেজ দেয়। সায়েন্স সবসময় এই নলেজ দেয় যে আমার নলেজটা কন্টিনিউয়াসলি মডিফাই করা যাবে, রিকনসিডার করা যাবে, বারবার এটা নিয়ে, এবং বারবার এটা পরিবর্তন হয়। কিন্তু আইডিওলজি অনেক সময় স্ট্যাটিক সিস্টেমের মধ্যে থাকে। সোশ্যাল থিওরির মধ্যে বা রিসার্চের মধ্যে আমরা কন্টিনিউয়াসলি প্রশ্ন করি। তৃতীয়, টাইপ অফ অ্যাজাম্পশনস ডিফার। এখানে গুলো ডিফার করে। উভয় বিষয়ের মধ্যেই অ্যাজাম্পশন আছে, আইডিওলজির মধ্যে অ্যাজাম্পশন আছে, সোশ্যাল সায়েন্টিফিক থিওরির মধ্যেও অ্যাজাম্পশন আছে। কিন্তু বলা হয় যে এগুলো হলো ফিক্সড, ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হবে না, এবং এটাকে প্রশ্ন করা যাবে না। তো আইডিওলজিক্যাল অ্যাজাম্পশন গুলোর মধ্যে সোর্স আছে। উনি মোটামুটি 3 ধরনের অ্যাজাম্পশন, আইডিওলজিক্যাল অ্যাজাম্পশন আমাদের তৈরি হয় এর মাধ্যমে। আমাদের রিলিজিয়নে আমরা আছি, ওই রিলিজিয়নের পড়াশোনা, এই বিশ্বাসটাও এক ধরনের আইডিওলজিক্যাল অ্যাজাম্পশন। দ্বিতীয়ত, এ ভ্যালু বেসড পজিশন। কেউ লিবারালিস্ট, কেউ সোশ্যালিস্ট, অথবা কেউ ফ্যাসিস্ট, নানান ধরনের বিলিভ মানুষের মধ্যে থাকে, ভ্যালু মানুষের মধ্যে থাকে, তার উপরে ভিত্তি করে তার আইডিওলজিটা তৈরি হয়। আর একটা হলো পয়েন্ট অফ ভিউ অফ পার্টিকুলার সোশ্যাল পজিশন। তার নির্দিষ্ট সোশ্যাল পজিশনের উপরেও তার মতামত তৈরি হয়। এখানে উদাহরণ দিয়েছে ওয়েলদি পাওয়ারফুল এলিট পারসনস হু আর হোমলেস অ্যান্ড ডেস্টিটিউট। দুইজনের আইডিওলজি দুই রকমের। ওয়েলদি পাওয়ারফুল এলিটের আইডিওলজি এক রকমের, আবার যার বাড়ি নাই, যে দুর্দশা, এভাবেও আইডিওলজি গুলো তৈরি হয়। আর তার বিপরীতে সোশ্যাল সায়েন্টিফিক থিওরির যে অ্যাজাম্পশনটা আমাদের উপরে আসে, সেটা অরিজিনেট ইন ওপেন ডিবেটস এন্ড ডিসকাশনস। সেটা সায়েন্টিফিক কমিউনিটির মাধ্যমে ওভার টাইম, এবং এই ডিসকাশনটা
সময়ের পরিপ্রেক্ষিতে টেকনোলজির মধ্যেও পরিবর্তন চলে আসে, ধীরে পরিবর্তন চলে আসে। ফোর্থলি যে কথাটা বলেছে, ইউজ অফ নরমেটিভ স্টেটমেন্টস ডিফার। নরমেটিভ স্টেটমেন্টের ইউজটাও বা ব্যবহারটাও ডিফার করে। তার মানে কি, উনি বুঝিয়েছেন আইডিওলজিস কন্টেইন মেনি নরমেটিভ অ্যাজাম্পশনস। আইডিওলজি আমাদেরকে অনেক কিছু নরমেটিভ অ্যাজাম্পশন দিয়ে থাকে। প্রদর্শন মানে কি, এই জিনিসটা আমার মানে এটা হয়েছে এবং এই ধারণার বাইরে নর্মটা আমার মধ্যে তৈরি, হ্যাঁ যে কোনো ভাবে হতে পারে। সমাজে দীর্ঘদিন চলতে চলতে সামাজিক অবস্থা দেখতে দেখতে আমার মধ্যে একটা নরমেটিভ অ্যাজাম্পশন তৈরি হয়েছে, স্টেটমেন্ট তৈরি হয়েছে, আইডিয়া তৈরি হয়েছে, দে অ্যাডভান্স এ নরমেটিভ স্ট্যান্স আর পজিশন, এবং যার মাধ্যমে আমি একটা নরমেটিভ পজিশন নেই। প্রত্যেকেই নিজের দিকে একটু চিন্তা করি, আমরা প্রত্যেকের একটা নরমেটিভ পজিশন আছে। আমি কোন কোন নর্মকে ফলো করি, নর্ম বোঝা যাচ্ছে তো? নর্ম মানে হলো সামাজিক, যেটাকে আমি আমার মূল যেটা আমার মূল্যবোধ তৈরি করে দিয়েছে। আমার একটা মূল্যবোধ তৈরি করে দিয়েছে, পজিটিভ বিষয় হিসেবে আমি মনে করি। যে জিনিসগুলো আমি মানি, যে কথাগুলো আমি মানি, তো এই নরমেটিভ এবং যার দ্বারা আমি টেস্টেড। আর তার বিপরীতে সোশ্যাল সায়েন্স থিওরিজ আমাকে কি বলে, অ্যাডভান্স স্পেসিফিক নরমেটিভ ক্লেম। সে সামনে এগিয়ে দেয়, দে অফার ডেসক্রিপটিভ স্টেটমেন্টস। স্টেটমেন্ট আমাকে অফার করে, দিস ইজ হাউ ওয়ার্ল্ড অপারেটস এন্ড এক্সপ্লেনেশনস, যে এটা হলো কিভাবে আমাকে তৈরি করে দেয়। কোন স্পেসিফিক নরমেটিভ ক্লেমকে অ্যাডভান্স করে, আরো সামনে এগিয়ে। আইডিওলজির উপর ভিত্তি করে যে নরমেটিভ ক্লেমটি আমার থাকে সেটা স্ট্যাটিক থাকে, কিন্তু সোশ্যাল সায়েন্টিফিক থিওরির উপর ভিত্তি করে যে নরমেটিভ ক্লেমগুলো তৈরি হয় সেটা আরো সামনের দিকে এগিয়ে যায়, ভিন্ন নরমেটিভ ক্লেম তৈরি হয়। ফিফথ, ইউজ অফ এম্পিরিক্যাল এভিডেন্স ডিফার। এম্পিরিক্যাল এভিডেন্সের উপরে ভিত্তি করেও আমরা এর মধ্যে পরিবর্তন দেখতে পাই। Between scientific theory and ideology involves empirical evidence, মানে কি, অভিজ্ঞতা লব্ধ যে supporters often interpret the evidence. যদি সাপোর্টাররা কোনো জিনিসকে প্রেজেন্ট বা কোনো এভিডেন্সকে ব্যাখ্যা in ways to protect an belief, তার নিজস্ব আইডিওলজিক্যাল বিলিফ প্রোটেক্ট করার জন্য সে এম্পিরিক্যাল এভিডেন্সটা সামনে তুলে ধরবে। Often they emphasize personal experience, conformity to a core value, conviction, or religious faith as a type of evidence that overrides careful empirical observation. মানে সে যেহেতু একটা আইডিওলজিতে বিশ্বাসী, সে তার এভিডেন্স গুলো কিংবা ইন্টারপ্রিটেশন গুলো ওই জায়গা থেকে ব্যাখ্যা করে বলবে, সে যদি সাথে ওই আইডিওলজিকে সাথে নিয়ে যাবে, এবং যেটা অনেক সময় কেয়ারফুল এম্পিরিক্যাল অবজারভেশনকে ওভাররিড করে। কেয়ারফুল এম্পিরিক্যাল অবজারভেশন হলে অনেক ক্ষেত্রে তার এই কথাটা ধরবে নাও টিকতে পারে, কিন্তু সে যেহেতু স্ট্রংলি কোনো আইডিওলজিতে বিশ্বাসী, সেহেতু তার এম্পিরিক্যাল। Social theories are open systems of belief and explanation. অন্যদিক থেকে সোশ্যাল থিওরি বিশ্বাস এবং ব্যাখ্যার দিক থেকে ওপেন সিস্টেম। Become all evidence that because social science theories are open, কারণ আমরা আগেও জেনেছি সোশ্যাল সায়েন্সের থিওরি হলো ওপেন এবং চলমান ডিবেটের মধ্যে থাকে, তার প্রত্যেকটা মধ্যে থাকে, মডিফিকেশন হয়, এভলভ হয়, আবার নতুন করে থিওরিটা তৈরি। ডিমান্ড ফর লজিক্যাল কনসিস্টেন্সি ডিফার্স। লজিক্যাল কনসিস্টেন্সি এটাও ডিফার করে। যেমন আইডিওলজির ব্যাপারে বলা হয়েছে,
ideologies often contain logical contradiction তৈরি হয় and many ideologies rely on circular reasoning অনেক আইডিওলজি রিলাই করে ভিন্ন রিজনিং এর উপরে যেমন there are many forms of circular reasoning তো লজিকের ক্ষেত্রেও আইডিওলজি ডিফার করে কারণ আইডিওলজি কিছু আমার মধ্যে তৈরি করে দেয় যেটা অন্য লজিকের সাথে কন্ট্রাডিকশন হয় এখানে আরো কিছু কথা বলে নেওয়া ভালো they simply repeat a statement in slightly different or stronger terms as evidence কোন একটা স্টেটমেন্টকে এভিডেন্স হিসেবে তারা বলে দেয় ভাবে বলে আর তার পেছনে ব্যাকগ্রাউন্ড হলো একটা আইডিওলজির উপরে দাঁড়িয়ে আছে The typical response to finding a logical contradiction or fallacy is an ideology is to deny it or cover it up এবং এই তার বিপরীতে we as social scientists insist that theories be logically consistent থিওরি গুলো অবশ্যই লজিক্যালি কনসিস্টেন্ট হবে সামঞ্জস্যপূর্ণ হবে we are constantly trying to root out and remove all logical fallacies এবং লজিক্যাল ফ্যালাসি যেগুলো আছে সেগুলো চেষ্টা করি এবং সব ক্ষেত্রে লজিক্যালি কনসিস্টেন্ট থাকে সেভাবেই আমরা থিওরি গুলোকে যদি এমন কোন লজিক থাকে যেটা ভুল হিসেবে প্রমাণিত হয়েছে তখন সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় এবং ফাইনালি যেটা বলেছেন ট্রান্সপারেন্সি ডিফার করে The distinction between ideology and theory has implications for the way we conduct research studies. আমি কিভাবে রিসার্চ স্টাডিতে কন্ডাক্ট করি সেটার উপর ডিস্টিংশনটা সোশ্যাল সায়েন্টিফিক রিসার্চে we are aware of assumptions, concepts and relationships and make them explicit. আমরা খুবই একটা থিওরির অ্যাজাম্পশন গুলোর উপরে তার বিভিন্ন অন্যান্য উপরে এবং এইগুলোর মধ্যকার রিলেশনশিপের উপরে in research are very public থিওরি করে দেই ওপেন করে দেই জানিয়ে এবং তার হিসাবে আমরা কোনো কিছু কি হাইড করি না দুর্বলতাকেও হাইড করি না আইডিওলজির ক্ষেত্রে যেটা আছে আইডিওলজিস অফেন কন্টেন ফিচার্স দ্যাট আর অবস্কিউর অর ডিফিকাল্ট টু পিনপয়েন্ট যেটা বোঝা খুব কঠিন একদম নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা কঠিন এবং অবস্কিউর সেটা অস্পষ্ট আইডিওলজিস ফ্রিকোয়েন্টলি কন্টেন এরিয়াস ক্লাউডেড ইন মিস্টেরি এন্ড সিক্রেট আইডিওলজি বিভিন্ন এরিয়াকে সামনে নিয়ে আসে আসলে গোপন এরিয়া এবং মেঘাচ্ছন্ন মানে বোঝা যায় না আর কি এরকম এরিয়া যেটা আসলে বোঝা খুব কঠিন কিন্তু তারা যেটা চায় তারা চায় যে সবাই এটা মেনে নেবে এবং এর পিছনে চ্যালেঞ্জ চলে না আসুক ডিবেট এই পর্যন্ত হলো আইডিওলজির মধ্যে তফাৎ আমরা আগেও থিওরি এবং আইডিওলজির মধ্যে তফাৎ আমরা এই জন্য পড়ছি যেহেতু আমরা সোশ্যাল সায়েন্টিফিক রিসার্চের মধ্যে থিওরি ব্যবহার করব কখনো কখনো আমাদের থিওরির সাথে যেটা ভেগ বোঝানো যাবে না হ্যাঁ এরপরেও অনেকের গবেষণায় এটা দেখে থাকবো অনেক গবেষণা পড়ার সময় আমরা হয়তো বুঝবো এটার মধ্যে আইডিওলজিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে তখন আমরা ওই গবেষণাটাকে কতটুকু গ্রহণ করব সেটা আমি নিজেই বুঝতে পারবো এই জন্য একজন সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট যখন থিওরিকে এবং আইডিওলজির মধ্যে তফাৎ চেষ্টা করবে খুঁজে পাবে তখন সে কোন রিসার্চের আউটকামটা কেমন যে এই রিসার্চের আউটকামটা এভাবে হয়েছে এটার মধ্যে সায়েন্টিফিক স্টাডি হয়েছে পরিপূর্ণরূপে সায়েন্টিফিক স্টাডি আওতায় করা হয়নি কারণ এখানে রিসার্চারের আইডিওলজির রিফ্লেকশন ঘটেছে এবং এর ফলাফলটা এই কারণে এত পার্সেন্ট গ্রহণ এই জন্য একজন রিসার্চার বা রিসার্চের স্টুডেন্ট পড়ে নিলাম
পর্যন্ত ছিল, শুরুতে আমাদের 10 মিনিট দেরি হয়ে গিয়েছে। দেখি সামনে হয়তো যদি ক্লাস লম্বা করার প্রয়োজন পড়ে তাহলে আমি একটু বেশি বেশি সময় নেব। আজকে তো 11:30টায় আমাদের সেশন শেষ হয়ে যাবে। তোমাদের গত সেশন জি স্যার, আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এটাও রেকর্ডিং হয়ে গেলে আমি তোমাকে পাঠিয়ে দিব। তোমরা একটু, আমি যেটা তোমাদের কাছে চাবো যে তোমরা একটু ভালো করে পড়ে নাও। কয়েক এই বিষয়গুলো একবার পড়লে হয়তো মাথায় আসবে না, কয়েকবার পড়ে নিলে ধীরে 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 এবং আমাদের প্রত্যেকটা জিনিসই গবেষণার সময় সামনে চলে আসবে। হ্যাঁ, আমি এখন নিজেকে নিজে তখন আসামির কাঠগড়ায় দাঁড় করাবো যে হ্যাঁ, আমি কি আমার গবেষণায় কোন জিনিসটার প্রতিফলন ঘটাচ্ছি। হ্যাঁ, এমনও হতে পারে যে আমার মধ্যে ডেফিনিটলি কোনো মানুষ নিজের ভ্যালু সিস্টেমের বাইরে না, গ্রুপের মধ্যে। হ্যাঁ, অনেকে তো থেকে এসেছো, কিন্তু এখন তো আমরা সোশ্যাল সায়েন্স কিংবা হিউম্যানিটিস যেটাই বলি, এটাকে আমরা কখনো অগ্রাহ্য করতে পারবো না। এর মধ্য থেকেই আমাদের গবেষণা চালিয়ে দিতে হবে। কিন্তু এও যে আমাদের গবেষণার বিষয়বস্তু, গবেষণার পরবর্তী বিষয়গুলো, গবেষণার সাজানো সবকিছুই আমাদের যাতে করে সায়েন্টিফিক হয় এবং তুলনামূলকভাবে আরো বেশি কাছাকাছি যাওয়া যায় সেদিকে চেষ্টা করব। এই কারণেই আমরা এই সব জিনিসগুলো জেনে রাখার চেষ্টা করি। পরবর্তীতে আমরা অ্যাজাম্পশন কি জিনিস, কনসেপ্ট কি জিনিস, ভেরিয়েবল কি জিনিস, এইগুলো জানার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যালো। স্যার, আচ্ছা, তাহলে আমি আশা করব যে তোমরা এ পর্যন্ত যতখানি হয়েছে টুকু একটু পরে আপডেট রাখো, হয়ে যাবে। তোমাদের পরীক্ষার জন্য তৈরি থেকো আর পড়াশোনা করে আপডেট রাখো। আমি তোমাদেরকে পরীক্ষা যদি নেইও নির্দিষ্ট দিয়ে দেবো আগে থেকে, যেগুলোর মধ্যে থেকে আমি বাছাই করে কিছু প্রশ্নের উপরে পরীক্ষা নেব অনলাইনে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আবার কোনো ওয়ালাইকুম আসসালাম।